শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সুইট ড্রপসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলদি লিভিং অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। ফ্যাটি লিভার খুবই কমন একটি সমস্যা। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি ফ্যাটি লিভার এবং এর প্রতিকার। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল কবির, প্রাক্তন চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। ধন্যবাদ ATN নিউজের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, এবং বলেন স্যার, আমরা যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানে বিষয়বস্তু চূড়ান্ত করেছি ফ্যাটি লিভার ও তার প্রতিকার নিয়ে, প্রতিকার সেই বিষয়গুলোতে আমরা আসছি পরবর্তীতে। সবার আগে যে বিষয়টি সম্পর্কে জানতে চাইবো সেটি হচ্ছে ফ্যাটি লিভার বলতে আসলে আমরা কি বুঝবো? দেখেন, ফ্যাটি লিভার শব্দটার লিটারাল মিনিং যদি ধরেন তাহলে লিভারটা ফ্যাট, মানে লিভারটা চর্বিযুক্ত। ফ্যাটি পার্সন আমরা বলি না সাধারণত মোটা মানুষকে, তো ফ্যাটি লিভারও সেরকম, যে চর্বিযুক্ত লিভার। লিভারে যখন চর্বির একটা মাত্রা ধরেন যে 5%-এর উপর চলে যায়, তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার। এবং লিভারটা হলো আমাদের দেহের অনেকগুলো কাজ করে, তার মধ্যে একটা কাজ হলো গোডাউনের কাজ, স্টোর হাউস। ফলে আমরা যা খাই, যা ব্যবহার করতে পারি না, তার উদ্বৃত্ত অংশ লিভারে যে জমা হয়, এবং যখনই জমা হয় তখন ওজন বাড়তে থাকে এবং ফ্যাট ডিপোজিশন হতে থাকে, এবং যখন 5%-এর উপর চলে যায় টোটাল লিভারের ওয়েটের উপর, তখন এটাকে আমরা বলি ফ্যাটি লিভার। এবং ফ্যাটি লিভার আপনার শুধু আমাদের সমস্যা তা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা। এখন চিন্তা করতে পারবেন না যে ইউরোপ আমেরিকাতে 40% পপুলেশনের ফ্যাটি লিভার আছে। এবং ফ্যাটি লিভার কিন্তু স্থির রোগ না, অনস ইট ইজ স্টার্টেড, এটা চলতেই থাকে। এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ। তো ধরেন 40% পৃথিবীর ইউরোপ আমেরিকার লোকের ফ্যাটি লিভার আছে, এবং এটা একটা স্ট্যাটিক কন্ডিশন না, ইট ইজ এ ডাইনামিক ডিজিজ, প্রগ্রেসিভ ডিজিজ, এটা চলতেই থাকবে। আমাদের দেশেও কিন্তু আগের যুগের তুলনায় এখন ফ্যাটি লিভার বাড়তেছে। এখন মোটামুটি 25% লোকের ফ্যাটি লিভার আছে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিজিজ 40 to 25% যার প্রিভ্যালেন্স রেট, এবং যেটা একটা ডাইনামিক এবং প্রগ্রেসিভ ডিজিজ, এটা বাড়তে থাকবে। তাহলে ভবিষ্যৎ পৃথিবী কী? আমারে যদি বলেন যে পৃথিবীর প্রথম কোন রোগটা আপনার এপিডেমিক হবে এখন, আমি বলবো ফ্যাটি লিভার। এবং ফ্যাটি লিভার থেকে আপনার এটা পরে একসময় সিরোসিস হবে, সিরোসিস হতে হতে পরে একসময় লিভার ক্যান্সার হয়। এই যদি অবস্থা হয় তাহলে এই রোগটা কত ডেডেন এটা আমরা সহজেই অনুমান করতে পারি। ফলে এখন দেখেন ফ্যাটি লিভারের সাথে আমাদের অনেকেরই এখন পরিচয় আছে, এই শব্দটাও পরিচিত হয়ে গেছে, এবং লোকে এখন ভয় পায় এবং ডাক্তারের কাছে আসে যে স্যার আমাদের ফ্যাটি লিভার হয়েছে, আমরা কি চিকিৎসা নিব। এটাই হলো ফ্যাটি লিভারের গুরুত্ব। আচ্ছা, যেরকমটা আপনি বলছিলেন যে ফ্যাটি লিভার কিন্তু এপিডেমিক পর্যায়ে চলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এবং অনেক মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে পুরো বিশ্বব্যাপী, বাংলাদেশও এর বাইরে নয়। এই যে এত মানুষ আক্রান্ত হচ্ছে, এর পেছনে আসলে কারণ কি? এর ফ্যাটি লিভারের তো আপনাকে বললাম যে ডিপোজিশন অফ এক্সট্রা ফুড ইন দ্য লিভার, মানে জমা হচ্ছে, আমরা যা খাচ্ছি তা ব্যয় করতে পারছি না, উদ্বৃত্ত অংশ জমা হচ্ছে। আমাদের লাইফস্টাইলের কথা চিন্তা করে দেখেন, আগে আমরা যে ফুড খেতাম তাতে যে ক্যালোরি সাপ্লাই দিত, আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ক, আমরা ওটা ব্যয় করে ফেলতাম। আপনি আপনার কলেজের বা স্কুল লাইফের কথা চিন্তা করে দেন, আমরা স্কুলে গেছি হেঁটে, স্কুল থেকে ফিরেছি হেঁটে, স্কুল শেষ করার পর খেলার মাঠেই আমরা সবাই কাটাচ্ছি। আমরা যখন ফিরে গেছি বাসায়, যে আমরা কিন্তু এই জাঙ্ক ফুড খাইনি, পিজাও ছিল না, স্যান্ডউইচও ছিল না, বার্গারও ছিল না, বাবা মা ভাত রুটি ডাল সবজি দিত। এই যে ফুড হ্যাবিট চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ। আমাদের এখন আমরা তো আর গাড়িতে যাই না, এখনকার বাচ্চারা গাড়িতে যায়, গাড়িতে আসে, তাদের কোনো খেলার মাঠ নাই, তাদের কোনো খেলার মাঠ নাই, না প্রাইমারি স্কুল, না সেকেন্ডারি স্কুল, না কলেজ বা ইউনিভার্সিটিতে। এই যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, পক্ষান্তরে যে ফুড সাপ্লাই, যার ক্যালোরিফিক ভ্যালু বেশি, এই দুটার ইকুয়েশনে আপনার ডিপোজিশন হচ্ছে, এবং এই কারণেই ফ্যাটি লিভার বাড়তেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা বাড়ছে। মেন কারণ দুটো, সাপ্লাই অফ ফুড আর হলো ইনঅ্যাক্টিভিটি অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ক, এই দুটো ফ্যাক্টর। আচ্ছা, সেক্ষেত্রে বয়সের কি কোনো বিষয় আছে কি না, মানে কোনো বয়সের যে ধরেন যে আমরা যারা এখন যারা মানে অ্যাবভ 60,
তাদের আর্লি লাইফ ছিল একটা আলাদা। এখন যারা টেন্ডার এজ তাদের লাইফ আলাদা, আর আরও যারা টোডলার বা কিডস টাইপের তাদের লাইফ আরও আলাদা। এখন ফুড স্টাইল টোটালি চেঞ্জ হয়ে গেছে। আগে মায়ের দুধ খাওয়ার পরেই হয় দুধ খেত, না হয় ভাত খেত, না হয় খিচুড়ি খেত। এখন সেরিল্যাকের যুগ চলে এসছে, বিভিন্ন রকমের সিরিয়াল খায় এবং তার সাথে আপনার বাটার দেয়, তারপরে চিজ দেয়, মেয়োনিজ দেয়, তারপর হলো জাঙ্ক ফুড। এই যে ফুড হ্যাবিট, আপনি চিন্তা করেন ভেজিটেবল নাই, শাক নেই, আছে কি সব রিচ সোর্স অফ ক্যালোরি যেটা বেশি সেই খাবারগুলো খাচ্ছে। ধরেন যে জ্যাম মাখায় দিচ্ছে, বাটার মাখায় দিচ্ছে, তারপরে সসেজ খাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু আপনার ফুডের ক্যালোরির অনেক পরিমাণে বেশি। সেই পরিমাণ বাচ্চাটা কিন্তু খেলাধুলা করে না। সেই বাচ্চাটা যায় সকালে মার সাথে স্কুলে, ফিরে আসে স্কুল থেকে, এসে আবার কোচিংয়ে যায়, কিন্তু তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, তার স্পোর্টস অ্যাক্টিভিটিস নাই, আউটডোর স্পোর্টস নাই। আমাদের সোসাইটি থেকে আউটডোর স্পোর্টস চলে গেছে, মাঠগুলো নাই স্কুল থেকে, আমরা ঘরে বন্দি হয়ে গেছি। এখন ইউনিভার্সিটি হয় একটা বাসার মধ্যে, এটা চিন্তা করে দেখেন। আগে একটা ইউনিভার্সিটি ঘুরতে লাগতো 10 দিন, এখন একটা ইউনিভার্সিটি হয় একটা বিল্ডিংয়ের মধ্যে। তাহলে কেমন করে হবে? এই যে হাঁটা নাই, এই যে চলাচল নাই, কন্ট্রাস্টলি আপনার খাচ্ছি কি আমরা যে একটা স্যান্ডউইচ খাচ্ছি, একটা বার্গার খাচ্ছি, এই খাওয়ার জন্য এই ইমব্যালেন্সটা আমরা যদি দূর না করতে পারি, এই ফ্যাটি লিভার বাড়তেই থাকবে আমাদের। এটাই আমাদের প্যাথোলজি। আচ্ছা, আমরা যেরকমটা জানি যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কিন্তু অনেক রোগীরা কিন্তু আসলে কোনো সিমটমস বুঝতে পারে না, অ্যাসিমটোমেটিক অনেকটা। তো সেই ক্ষেত্রে লক্ষণ বা উপসর্গগুলোর সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের জানাতেন তাহলে তারা উপকৃত হতেন। যে বললাম, ফ্যাটি লিভারটা খুব স্লোলি প্রসেসে ডেভেলপ করে। ধরেন যে খুব স্লোলি ফ্যাট ডিপোজিট হচ্ছে, এই ডিপোজিশনের মাত্রাটা খুব স্লো। যখন আস্তে আস্তে হবে তখন তো আপনি আস্তে আস্তে কোনো উপসর্গ পাবেন না, বডি তো অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু যখন ক্ষতি হয়ে যাবে, ফ্যাটটা তো ঢুকতেছে লিভার কোষের মধ্যে, লিভার কোষটা নষ্ট হয়ে যাচ্ছে। লিভার কোষ যখনই নষ্ট হবে তখন লিভারে আপনার রোগের একটা প্রগ্রেসিভ বা চলে আসবে, কাইনেটিক্স চলে আসবে। কাইনেটিক্স মানে কি, ফাইব্রোসিস হবে, তারপর সিরোসিস হবে, তারপর লিভার সেল ক্যান্সার হবে। ফলে যতক্ষণ ফাইব্রোসিস না হয় লিভারটা কিন্তু অত বড় হয় না। যখন বড় হয়ে যায়, লিভার তো একটা খাঁচার মধ্যে আছে, বডির যে আমাদের কেজ, এই কেজের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আছে। যখনই লিভারটা বড় হয়ে যাবে তখন ওই জায়গা তো আর বড় হচ্ছে না, লিভারটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওই স্পেসটা তো কন্টেনার বা চেম্বারটা ঠিকই আছে। তখন লিভারটা ওখানে ভার লাগবে। ফলে দেখবেন যে ডান দিকে ভার করছে, ডান দিকে ব্যথা করছে। এগুলো হলো আর্লি স্টেজে। এরপরে দেখবেন যে ওর পায়ে পানি আসছে, পেটে পানি আসছে, অনেক সময় হয়ে গেল কি চোখ হলুদ হচ্ছে, সিরোসিস হয়ে যাচ্ছে, পরের দিকে আপনার তখন লিভার ক্যান্সার হয়ে যাচ্ছে। এটাই আস্তে আস্তে আসে, প্রাথমিক অবস্থায় বোঝা যায় না, কেউই বুঝতে পারে না। তবে আমি একটা কথা বলি, যারা মোটা মানুষ তাদের একবার করে আল্ট্রাসোনোগ্রাম করা উচিত এবং দেখা উচিত যে ফ্যাটি লিভার আছে কিনা। তাহলে আমরা যদি আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিই তাহলে পরে আমরা হয়তো ভালো থাকবো। আচ্ছা, প্রতিরোধ যেহেতু আমাদের আজকের বিষয়ের সাথে সংযুক্ত, আমরা সেই বিষয়ে আসছি, কিন্তু তার আগে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে ধাপ বা গ্রেডের যে বিষয়টি আছে, যেটা আমরা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা হয়তো বা শনাক্ত করে থাকতে পারি, তো সেই ক্ষেত্রে ফ্যাটি লিভারের ধাপ বা গ্রেডগুলো কি কি হয়ে থাকে এবং সেক্ষেত্রে তারতম্যগুলো কি আসলে কি হয়? দেখেন, জেনারেলি আলট্রাসোনোগ্রামে অনেক সময় বলে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, জি, এটা বলে আপনার আলট্রাসোনোগ্রাম যারা রিপোর্ট দেন তারা বলে। জি, এটা হলো একটা আরবিট্রারি টার্ম, এটা কিন্তু কোনো মাপ নেই। কিন্তু যে মাপটা আছে, কোষ যখন ভাঙে না তখন হলো একটা ফ্যাটি লিভার, আর কোষ যখন ভেঙে যায় লিভারের, মানে সেলগুলো যখন ফ্যাট ঢুকতে ঢুকতে ভেঙে যেয়ে তখন ওখানে ইনফ্লামেশন এবং ফাইব্রোসিস তৈরি করে, তখন ওটাকে বলা হয় হেপাটাইটিস। মানে স্টিয়াটো হেপাটাইটিস, স্টিয়া মানে হলো চর্বি বা ফ্যাট, সেইটা দিয়ে ওখানে হেপাটাইটিস ডেভেলপ করছে। হেপাটাইটিস হলে তখন লিভারের যে ফাংশনের কিছু এনজাইম আছে সেগুলো বেড়ে যায়। এটাই তখন ধরা পড়ে, যেটা এই শেপটা ফরমেশন, এই ইনফ্লামেশন যখন বাড়তে থাকবে তখন লিভার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। যখন চেঞ্জ হয়ে যাবে তারও আবার দুটা পর্যায়ে আছে, একটা হলো রিভার্সেবল আর একটা হলো ইররিভার্সেবল। যখন ইররিভার্সেবল থাকবে তখনও যদি আমরা সচেতন হই, উই ক্যান রিভার্স ইট।
মানে আমরা কিছুটা ব্যাক হতে যেতে পারি। জি স্যার, ইরিভার্সিবলের যে বিষয়টি সেটি সম্পর্কে আমরা জানবো। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি হেলদি লিভিং অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ফ্যাটি লিভার ও এর প্রতিকার, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা যে ইরিভার্সিবল যে বিষয়টি সেটি নিয়ে কথা বলছিলাম, এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন। যেমন ধর যে কোষের মধ্যে চর্বি ঢুকছে, ঢুকার পর ফুললো, ওটা ফুলে গেল, ফুলার পর এক পর্যায়ে যে ওটা ভেঙে গেল, ভেঙে গেলেই দেহের কোনো জায়গায় কোনো কিছু ভেঙে গেলে ওইটা আর নর্মাল থাকে না, ওখানে একটা রিয়াকশান হয়, এটাকে আমরা ইনফ্লামেশন বলি। এটা তখন ইনফ্লামেশন আরম্ভ হয়। আর ইনফ্লামেশন হলো এমন একটা জিনিস যেটা চলতে থাকবে। আপনি যদি ছোটোবেলায় ওই যে মানে ব্রিক সাজাইয়ে রেখে দিলেন, একটার পর একটা দিয়ে একটা টোকা দিলেন, ব্রিক কিন্তু পড়তে পড়তে চলে যাবে সামনে। এই ইনফ্লামেশনটা হলো এই ধরনের একটা রিয়াকশান। যখন আরম্ভ হলো তখন এটা চলতেই থাকবে, এবং চলতে থাকলেই তখন ওই সেপ্টাম ফর্মেশন হয়, ফাইব্রোসিসে। এটা যখন হবে তখন লিভারের আর নর্মাল হিস্টোলজি বা লিভার কোষের যে নর্মাল আর্কিটেকচার সেটা থাকে না। যখন আর্কিটেকচার লস হয়ে যায় তখন ইরিভার্সিবল চলে যায়। কারণ যখন ফুলে যায়, খাওয়া কমায় দেন ফুলা কমে যাবে, হাঁটা বাড়াই দেন ফুলা কমে যাবে। কিন্তু যখন ফুলে নষ্ট হয়ে যাবে কোষ, দিয়ে ইনফ্লামেশন হবে, ফাইব্রোসিস হবে, সেপ্টা ফর্ম করবে, তখন তো এটা চেঞ্জ হয়ে গেল। এই জিনিসটা আর রিভার্স করবে না। যখন রিভার্স করবে না তখন এটার নাম হলো ইরিভার্সিবল, এবং তখনই এটা সিরোসিস পর্যায়ে চলে যাবে। এবং যখন সিরোসিস পর্যায়ে চলে যাবে তখন আপনার সাপোর্ট ছাড়া আর কিছু নেই। আচ্ছা স্যার, এবার আমরা মানে ডায়াগনোসিস আসলে কিভাবে করে থাকেন আপনারা, সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো। জেনারেলি প্রথমে আপনার ফ্যাটি লিভারের রোগীর কোনো কমপ্লেন থাকে না। পরের দিকে যেহেতু সে ওবেজ হয়ে যায়, ওবেজ নাও হতে পারে, তো ওবেজ হয়ে যায় বেশিরভাগ, তখন তার একটা টায়ার্ডনেস আসে। তার এজ, হাইট অনুযায়ী তার ওয়েটটা বেশি, তার বিএমআইটা বেশি। যখনই বেশি থাকবে হি উইল ফিল উইকনেস, কারণ তার বডিটা তো ভারী। এই ভারী বডি নিয়ে মুভমেন্ট করতে গেলেও তার ক্যালোরি খরচ হয় বেশি, এই কারণে সে উইক ফিল করে। এবং বেশিরভাগই দেখবে এখন 20-25 বছরের ছেলেরা এসে বলে উইক লাগে, খুঁজলে দেখা যায় তার ওভারওয়েট এবং তার ফ্যাটি লিভার আছে। এটাই হলো প্রথম। দ্বিতীয় হলো যে রক্তের কিছু টেস্ট আছে, যে এনজাইমগুলো লিভার তৈরি করে, লিভার কোষ যখন ভেঙে যায় সেই এনজাইমগুলো বেড়ে যায়। সেই এনজাইমগুলো বেড়ে গেলেই আমাদের দেখতে পাই যে এনজাইম বেড়ে গেছে, যেটা আছে 40 থাকার কথা দেখা গেল কারো 80 আছে, কারো 100 আছে। তখনই আমাদের বুঝতে হবে যে এর লিভারের মধ্যে কোনো প্রদাহ চলছে, তখন হেপাটাইটিস হয়ে গেছে। এরপরে যখন আরও চলতে থাকে তখন দেখা গেল যে আরও কিছু ফাংশান, ধরেন যে অ্যালবুমিন বলে একটা জিনিস তৈরি করে লিভার, সেটা কমে যায়। যখন কমে যায় তখন পায়ে পানি আসে, পেটে পানি আসে। তো আবার প্রথমের টাইম বলে একটা, প্রথমের মধ্যে একটা জিনিস হয়, তখন রক্ত ব্লিডিং হওয়ার প্রবণতা বেড়ে যায়, তখন সিরোসিসে চলে যায়। এটাও আবার যখন সিরোসিস তখনও গ্রোথ হচ্ছে, এই গ্রোথটা একসময় আনকন্ট্রোলড হয়ে যায়, যেটা হলো ক্যান্সারের লক্ষণ। ক্যান্সার মানেই তো হলো আনকন্ট্রোলড বা আনওয়ান্টেড সেলুলার ডেভেলপমেন্ট বা সেলুলার গ্রোথ। এই ফেজ পর্যন্ত চলে যায়, তখন আপনার ওই ফেজে চলে যায়, তখন ওটাকে আমরা বলি হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার সেল ক্যান্সার। এবং তখন ধরেন যে সিরোসিস হয়ে গেলেই সাপোর্টিভ চিকিৎসা, আর এইচসিসি মানে লিভার ক্যান্সার হয়ে গেলে তখন তো আর কিছু নেই। স্যার, আমরা যদি ফাইব্রোস্ক্যানের কথা যদি একটু আনি, তাহলে সেখানে জানতে চাইবো যে ফাইব্রোস্ক্যান আসলে ফ্যাটি লিভারের ক্ষেত্রে আসলে কতটা নিখুঁত ভূমিকা পালন করে থাকে। না, এটা তো ধরেন যে আগের যুগে যে আমরা এই ফাইব্রোসিসটা দেখতাম লিভার বায়োপসি করে। লিভার বায়োপসি মানে কি, আমরা একটা ছুঁচ ঢুকাই দিতাম লিভারের মধ্যে, ওখান থেকে কোষ নিয়ে আসতাম, কোষ নিয়ে এসে মাইক্রোস্কোপে দেখতাম। তো এই পদ্ধতিটা তো একটা জটিল। লিভারের মধ্যে আমরা একটা নিডিল ঢুকাচ্ছি, এই যে নিডিলটা ঢুকাবো, ইট মে কজ ইনজুরি, ইভেন দেখা যায় যে ডেথও হতে পারে। তো মানুষ তো এটা চায় না, মানুষের জীবনের দাম বেশি। মানুষ এখন ওই জন্য ফাইব্রো স্ক্যান এসছে। ফাইব্রো কথাটা আপনি চিন্তা করে দেয়, স্ক্যান মানে কিন্তু দেখা, স্ক্যান মিনস হলো টু সি। ফাইব্রো মানে ফাইব্রোসিস, ওই যে আমি বললাম যে ইনফ্লামেশনের পরে ফাইব্রোসিস ডেভেলপ করে, এইটা আপনার ফাইব্রো স্ক্যান মেশিনের সাথে দেখা হয়।
এটাই হলো ফাইব্রোস্ক্যান। আচ্ছা। এর ওই যে লেভেল আছে 300 লেভেল, 400 লেভেল, এই লেভেলের উপর ভিত্তি করে আমরা F0 ফাইব্রোসিস হয়েছে কিনা, F1 ফাইব্রোসিস কতটুকু হয়েছে, এইভাবে ভাগ করি আমরা। ফলে ফাইব্রোস্ক্যান ইজ দ্য মডার্ন টেকনোলজি। মডার্ন না, আমাদের কাছে মনে হচ্ছে মডার্ন, ওয়ার্ল্ড ওয়াইড এটা বহু আগে এসছে। এটা হলো যে বায়োপসি বা হিস্টোলজি করার বিকল্প একটা পদ্ধতি। যে হিস্টোলজি বা বায়োপসি করতে গেলে যে রুগীর যে জটিলতা, রুগীর যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই থেকে আমরা রুগীরাকে করি। আচ্ছা স্যার, যেরকমটা জানছিলাম যে ফ্যাটি লিভারের মাধ্যমে আসলে লিভার তার যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা সেটি অনেকাংশেই কিন্তু হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকেন সেই প্রসঙ্গে জানবো। ধরেন যে ফ্যাটি লিভারে যদি আর্লি স্টেজ হয়, রিভার্সিবল হয়, আমরা তখন বলি যে ডায়েট করেন, মানে খাবার নিয়ন্ত্রণ করেন। খাবার নিয়ন্ত্রণ কিন্তু না খেয়ে থাকা না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। খাবার নিয়ন্ত্রণ মানে না খেয়ে থেকে 6টা ডিম খাওয়া না, না খেয়ে থেকে না। আমি যেটা বলি খাবার নিয়ন্ত্রণ মানে হাই ক্যালোরিফিক ফুড, মানে উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবারকে কম ক্যালোরিফিক, লো ক্যালোরিফিক ফুড দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আপনি খাবেন, আপনার পেট ভর্তি হবে, পেটও শান্তি থাকবে, আপনি ক্যালোরি পাবেন না, আপনার ডিপোজিশন হবে না। এই যখন অবস্থা থাকবে তখন আপনি দেখবেন যে ভালো থাকবে। এবং মানুষ কিন্তু ওভার ইটিংয়ে কষ্ট পায়, আর একেবারে না খেয়ে থাকা না, কম খেলে ইউ ফিল বেটার। দেখেন আজকে রোজা নিয়ে, আমাদের ধর্মের রোজা নিয়ে পৃথিবীব্যাপী মাতামাতি, এটা নিয়ে নোবেল পেয়ে গেল। কারণটা কি? পেশেন্ট বা পারসন ফিল বেটার ডিউরিং ফাস্টিং, প্লাস হলো বডির যে কেমিক্যাল এবং ডাইনামিক কাজ আছে, তাতে ওই যে খারাপ কোষগুলো বা খারাপ লিপিড পারঅক্সাইড বা রেডিক্যাল অক্সিজেন, এগুলোকে ওই অটোফেজ বলে হজম করে ফেলে। ফলে আমাদের কিন্তু রোজা করলে আমরা বা ফাস্টিং থাকলে এই জিনিসগুলো অটোফেজি, এটা আমাদের জন্য উপকার আছে, তখন পেশেন্টরা ভালো হয়। যখন ধরেন যে একেবারে ইরিভার্সিবল ফেজে চলে গেছে, তখন আর ডায়েটারি মডিফিকেশান নাই, আছে খুব সামান্য। তবুও আমি বলবো এই যে হয়ে গেছে, এটা তো একটা ডাইনামিক প্রসেস। এই প্রসেসে আমরা আর কয়লা সাপ্লাই দিব না, তাহলে আমরা খাবার কমাবো, হাঁটবো, ওই অবস্থাতেও আমরা হাঁটবো। তাহলে এই গতিটা ওর কয়লা সাপ্লাই বা ওর চিমনিতে আমরা এনার্জি দিচ্ছি না, যখন এনার্জি দিব না তখন ওটা আস্তে আস্তে স্লোলি করতে থাকবে। ফলে যদি ফ্যাটি লিভার ইরিভার্সিবল ফেজেও চলে যায়, ভাইরাসের কারণে, ধরেন BC ভাইরাসের কারণে যখন সিরোসিস হয়, তার গতি আর ফ্যাটি লিভারের সিরোসিসের গতির কিন্তু ডাইনামিসিটির পার্থক্য আছে। কারণ ফ্যাটি লিভার যখন পার্সন জেনে যায় তখন তো সে সচেতন হয়ে যায়, সে তখন ফ্যাটি লিভারের ওই প্রথম দিকে যে কাজ করেনি সেই কাজগুলো করতে থাকে, ডায়েটারি মেজার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর BC তো কিছু করার থাকে না, BC ড্রাগ থাকলে কাজ করলো, না হলে পরে তো ও কন্টিনিউয়াসলি স্টিমুলেট করতেই আছে, ওটা চলতেই থাকে। এই জন্য ফ্যাটি লিভারের সিরোসিস ইজ মাচ বেটার দ্যান দ্য সিরোসিস অফ B ভাইরাস অ্যান্ড C ভাইরাস, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই উত্তরের মাধ্যমে আসলে আমরা প্রতিকারের যে বিষয়টি সেটি সম্পর্কেও অনেকটাই ধারণা পেয়েছি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আরও অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানার। ধন্যবাদ। ATN এর চ্যানেলের মাধ্যমে যে ফ্যাটি লিভার নিয়ে আলোচনা হলো, এটা তো আসলে পিপুলস কনসাসনেস ডেভেলপ করা। আমাদের যদি কনসাসনেস ডেভেলপ করে যে ফ্যাটি লিভারটা কি, আমরা প্রতিকার কি করতে পারি, আমরা কি খাবার কম খেতে পারি, কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারি, এটা তো ধরেন যে অনেক লোককে ডাক্তারের কাছে যেতে হবে না এবং ভবিষ্যতে জটিলতা হবে না। ফলে এটা একটা ভালো জিনিস। আমি মনে করি এই অনুষ্ঠানগুলো আপনারা যে আয়োজন করে, এর মাধ্যমে যে জনগণের সচেতনতা বৃদ্ধি পায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এই জন্য আসতেও চাই, বলতেও চাই যে পিপুলস কনসাসনেস বাড়ুক, হেলথ কনসাসনেস বাড়ুক, এবং আমাদের দেশে ডিজিজের বার্ডেন কমুক। ধন্যবাদ ATN নিউজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। জি ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করেছি এবং আপনাদেরও জানাতে চেষ্টা করেছি যে সচেতন থাকলেই আমরা কিন্তু ফ্যাটি লিভারকে প্রিভেন্ট করতে পারি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ATN নিউজের সাথেই থাকবেন।